আমাদের আজকের আলোচনায় স্বাগতম। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কোনো একটা পরিস্থিতি বা একজন মানুষকে বর্ণনা করতে গিয়ে ঠিকঠাক শব্দটা খুঁজে পাচ্ছেন না? প্রায়ই হয়। মনে হয় যা বলতে চাইছি ঠিকঠাক প্রকাশ করতে পারছি না। একদম। বিশেষ করে যখন ক্ষমতা, যোগাযোগ বা নৈতিকতার মতো জটিল বিষয় নিয়ে কথা বলতে যাই। ঠিক, আমাদের হাতে তো সাধারণ কিছু শব্দ থাকে, কিন্তু সেগুলো অনেক সময় ভেতরের ভাবটা ঠিকমতো ধরতে পারে না। আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই সমস্যাটা নিয়েই। হ্যাঁ, আমাদের কাছে এমন কিছু অসাধারণ শব্দ আছে যেগুলো শুধু অভিধানে থাকার জন্য নয়, এগুলো অনেকটা যন্ত্রের মতো, যা আমাদের চিন্তাকে আরও ধারালো করতে পারে। ঠিক, যেমন ধরুন, একজন ম্যানেজার যদি তার রিক্যালসিট্রেন্ট মানে অবাধ্য কর্মীকে পার্টিসন বা একপাক্ষিক সমর্থক থেকে আলাদা করতে না পারেন, তাহলে তো তিনি ভুল সিদ্ধান্ত নিয়েই ফেলবেন। অথবা কিভাবে একজন বক্তা খুব জোরালো যুক্তি থাকা সত্ত্বেও শুধু ভার্বলস বা অতিরিক্ত শব্দ ব্যবহার করে শ্রোতাদের মনোযোগ হারিয়ে ফেলেন। এই শব্দগুলো আসলে আমাদের প্রতিদিনের জীবনে ক্ষমতা আর যোগাযোগের খেলায় লুকিয়ে থাকে। আজকের উদ্দেশ্য হল এই শব্দগুলোর গভীরে গিয়ে তাদের আসল শক্তিটা বোঝা। তাহলে চলুন সেই গভীরে ডুব দেয়া যাক। আমাদের প্রথম বিষয় হল ক্ষমতা ও কর্তৃত্ব। চলুন। প্রথমেই যে শব্দটা আমার মাথায় আসছে সেটা হলো ইম্পারভিয়াস। হুম। আমার তো এই শব্দটা শুনলেই ওয়াটারপ্রুফ জ্যাকেটের কথা মনে পড়ে। মানে যাকে কোনো কিছু প্রভাবিত করতে পারে না, তাই তো? একদম ঠিক ধরেছেন। জলরোধী জ্যাকেট যেমন বৃষ্টির জন্য ইম্পারভিয়াস, কিন্তু এখানেই একটা সাধারণ ভুল হয়। কি রকম? অনেকেই ইম্পারভিয়াস আর ইনার্ট শব্দ দুটোকে এক করে ফেলে। ও আচ্ছা। দেখুন, একটা পাথরও কিন্তু বৃষ্টির জন্য ইম্পারভিয়াস, কারণ বৃষ্টি তাকে সেভাবে প্রভাবিত করতে পারে না। কিন্তু পাথরটা তো নিষ্ক্রিয় নয়। অন্যদিকে একটা নিষ্ক্রিয় গ্যাস, ধরুন নিয়ন, সেটা হলো ইনার্ট। কারণ ওটা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় না। ঠিক, তার মানে ইম্পারভিয়াস হলো বাইরের প্রভাব থেকে সুরক্ষিত, আর ইনার্ট হলো সক্রিয়তার সম্পূর্ণ অভাব। বেশ পরিষ্কার পার্থক্য। আচ্ছা, ক্ষমতার ক্ষেত্রে তো আমরা প্রায়ই খুব একগুঁয়ে বা জেদি মানুষদের দেখি। তাদের বোঝানোর জন্য কোনো নির্দিষ্ট শব্দ আছে? যেমন ইমপ্ল্যাকেবল? খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ তুলেছেন। ইমপ্ল্যাকেবল মানে হলো এমন কেউ যাকে কোনোভাবেই শান্ত করা বা সন্তুষ্ট করা যায় না। হুম। এর মধ্যে একটা গভীর শত্রুতা বা বিদ্বেষের ভাব থাকে। ভাবুন, এমন একজন প্রতিপক্ষ যে শুধু জিততে চায় না, আপনাকে ধ্বংসও করতে চায়, তাকে শান্ত করার কোনো উপায় নেই। আমার ইমপ্ল্যাকেবল শুনলে এমন একজনের কথা মনে হয় যাকে থামানো যাবে না, যেন সে একটা প্রতিশোধের মিশনে নেমেছে। ঠিক। কিন্তু এমনও তো হয় যে কেউ আপোস করতে রাজি নয়, কিন্তু তার মধ্যে অতটা শত্রুতা নেই, সে শুধু নিজের অবস্থানে স্থির। তাকে কি বলা যায়? ঠিক, এই জায়গাতেই আরও দুটো শব্দ চলে আসে, ইনট্রানজিজেন্ট এবং অবডুরেট। আচ্ছা। যে ব্যক্তি কোনো মতেই আপোষ বা সমঝোতা করতে রাজি নয়, নিজের অবস্থানে একদম স্থির, তাকে বলা যায় ইনট্রানজিজেন্ট। তার মধ্যে ইমপ্ল্যাকেবল ব্যক্তির মতো ব্যক্তিগত আক্রোশ নাও থাকতে পারে। সে হয়তো নীতির প্রশ্নে আপোষহীন। একদম। আর অবজুরেট, ওটা কিভাবে আলাদা? অবডুরেট হলো সবচেয়ে কঠিন পর্যায়। এটা হলো আবেগহীন, অনুভূতিশূন্য একগুঁয়েমি। আপনি তাকে যুক্তি দেখাচ্ছেন, আবেগ দিয়ে বোঝাচ্ছেন, কিন্তু তার মধ্যে কোনো প্রতিক্রিয়াই নেই, পাথরের মতো শক্ত। তার মানে তার জেদটা যুক্তির বিরুদ্ধে নয়, আবেগের বিরুদ্ধে। ঠিক। তার মানে আমি যদি দেখি কেউ যুক্তির বদলে ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিক্রিয়া করছে, তাকে ইমপ্ল্যাকেবল বলাই ঠিক হবে। আর যে কোনো কিছুতেই সাড়া দিচ্ছে না, সে অবডুরেট। হুম। এটা তো মানুষের আচরণ বোঝার জন্য দারুণ একটা টুলকিট। একদম। এই শব্দগুলো জানা থাকলে পরিস্থিতিটা আরও পরিষ্কারভাবে বিশ্লেষণ করা যায়। আচ্ছা, ক্ষমতার বলয়ে আরও দুটো শব্দ খুব শোনা যায়। একটা হলো অটোনমাস, আরেকটা রিক্যালসিট্রেন্ট। অটোনমাস তো সহজ, স্বশাসিত। হ্যাঁ, নিজের আইনে চলা। কিন্তু রিক্যালসিট্রেন্ট শব্দটা বেশ মজার। এর মানে তো অবাধ্য। হ্যাঁ, বিশেষ করে কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধ্য। এর মূলটা এসেছে ল্যাটিন থেকে, যার মানে টু কিক ব্যাক উইথ দ্য হিলস। মানে গোড়ালি দিয়ে লাথি মেরে বিরোধিতা করা। ঠিক, একটা জেদি ঘোড়ার কথা ভাবুন, যে কিছুতেই সামনে এগোবে না। তার মানে যে কর্মচারী ম্যানেজারের কোনো কথাই শুনছে না, তাকে রিক্যালসিট্রেন্ট বলা যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে। বলুন। এই কর্মচারী কি শুধু বিদ্রোহী মনোভাব থেকে অবাধ্য, নাকি সে অন্য কোনো দলের হয়ে কাজ করছে?
এখানেই রিক্যালসিট্রেন্ট আর পার্টিজানের মধ্যে পার্থক্যটা চলে আসে। আচ্ছা। রিক্যালসিট্রেন্ট ব্যক্তির অবাধ্যতা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা সাধারণ বিদ্রোহী মনোভাব, কিন্তু পার্টিজান হল কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা মতাদর্শের প্রতি অন্ধভাবে অনুগত। ও, তার মানে সেও হয়তো কর্তৃপক্ষের বিরোধিতা করছে, কিন্তু সেটা করছে তার নিজের দলের স্বার্থে। একদম, কোনো ব্যক্তিগত বিদ্রোহ থেকে নয়। আর অটোনমাস আর সভেরেনের পার্থক্যটা কি? দুটোই তো স্বাধীনতা বোঝায়। এটা একটা দারুণ প্রশ্ন। অটোনমাস বলতে ব্যক্তি, গোষ্ঠী বা কোনো সিস্টেমের অভ্যন্তরীণ স্বশাসন বোঝায়। যেমন একটা বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ আর্থিকভাবে অটোনমাস হতে পারে। কিন্তু সভরেন শব্দটি সাধারণত একটি রাষ্ট্রের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব বোঝাতে ব্যবহৃত হয়। একটি দেশ হলো সভরেন, তার নিজের ভূখণ্ডে তার কথাই শেষ কথা। তার মানে অটোনমাস হলো অভ্যন্তরীণ স্বাধীনতা, আর সভরেন হলো চূড়ান্ত ও সর্বোচ্চ ক্ষমতা। ঠিক। ক্ষমতা তো থাকলো, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের সবচেয়ে বড় অস্ত্রটা কি? ভাষা, তাই না? অবশ্যই। আর এখানেই আমাদের আলোচনার দ্বিতীয় ভাব শুরু হচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে আমরা প্রায়ই এমন মানুষের পাল্লায় পড়ি যারা কথা তো অনেক বলেন, কিন্তু আসল কথাটা বলেন না। ঠিক তাই। আর এই ধরনের সমস্যাকে চিহ্নিত করার জন্য আমাদের কাছে দুটো খুব কাজের শব্দ আছে, ভার্বোজ এবং ডিফিউজ। আমি এমন একজনের কথা ভাবছি, যিনি একটা সাধারণ ইমেল লিখতে গিয়ে 5টা প্যারাগ্রাফ লিখে ফেলেন, যেখানে হয়তো 2টো বাক্যের যথেষ্ট ছিল। তিনি কি ভার্বোজ? একদম। ভার্বোজের মূল সমস্যা হল শব্দের বাহুল্য, প্রয়োজনের চেয়ে অনেক বেশি শব্দ ব্যবহার করা। আচ্ছা। কিন্তু আরেক ধরনের বক্তা আছেন, যিনি হয়তো খুব বেশি শব্দ ব্যবহার করছেন না, কিন্তু তার কথাগুলো অগোছালো। তিনি মূল বিষয় থেকে বারবার সরে যাচ্ছেন। তার বক্তব্যটা হলো ডিফিউজ। ও, এবার ধরতে পারছি। গ্যাসের মতো, যা চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেয় না। তার মানে একজন ভার্বোজ বক্তা ক্লান্তিকর, আর একজন ডিফিউজ বক্তা বিভ্রান্তিকর। ঠিক। আচ্ছা, কথা বলা নিয়ে আরও 2টো শব্দ আছে যা আমাকে প্রায়ই দ্বিধায় ফেলে, গ্যারুলাস আর লোকুয়েশাস। এই দুটো শব্দের পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার কি এমন কোনো পরিচিত মানুষ আছেন যিনি কথা বলতে খুব ভালোবাসেন এবং অনর্গল কথা বলতে পারেন? হ্যাঁ, আমার এক বন্ধু আছেন। তার সাথে কথা বলতে শুরু করলে আর থামা যায় না। তিনি বেশ বাচাল, কিন্তু তার কথাগুলো মজার ও বুদ্ধিদীপ্ত। তাকে কি বলবো, গ্যারুলাস নাকি লোকুয়েশাস? আপনার বন্ধু সম্ভবত লোকুয়েশাস। তাই? হ্যাঁ, লোকুয়েশাস মানে হলো যে সাধারণভাবে কথা বলতে ভালোবাসে, সে স্বচ্ছন্দভাবে কথা বলতে পারে। এটা একটা ইতিবাচক গুণ। কিন্তু গ্যারুলাস শব্দটি কিছুটা নেতিবাচক। মানে? এর মানে হলো এমন একজন ব্যক্তি যিনি মূলত গুরুত্বহীন বিষয় নিয়ে বকবক করেন, যা অন্যদের জন্য ক্লান্তিকর হয়ে ওঠে। সব লোকুয়েশিয়াস ব্যক্তি কিন্তু গ্যারুলাস নন। তার মানে যে আড্ডাকে জমিয়ে রাখতে পারে সে লোকুয়েশিয়াস, আর যার বকবকানিতে মিটিং লম্বা হতে থাকে সে গ্যারুলাস। দারুণ! একদম। এবার আসা যাক বক্তৃতার ধরনে। 2টো শব্দ, হ্যারাং আর টির্যাড, দুটোই তো বেশ জোরালো আর আবেগপূর্ণ বক্তৃতা বোঝায়, তাই না? হ্যাঁ, দুটোই আবেগপূর্ণ, কিন্তু তাদের উদ্দেশ্য আর সুর সম্পূর্ণ আলাদা। কিভাবে? ভাবুন, একজন রাজনৈতিক নেতা দুর্নীতির বিরুদ্ধে মঞ্চ কাঁপিয়ে বক্তৃতা দিচ্ছেন, মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। সেটা হলো হ্যারাং। আচ্ছা, এটা একটা দীর্ঘ আবেগপূর্ণ বক্তৃতা। হ্যাঁ, এবং অনেক সময় অনুপ্রেরণামূলক। আর টির্যাড? এবার ভাবুন, কোনো দোকানে গিয়ে একজন ক্রেতা খারাপ পরিষেবা পেয়ে ম্যানেজারের ওপর প্রচণ্ড রেগে গিয়ে চিৎকার করছেন, অভিযোগের পর অভিযোগ করে চলেছেন। এটা হলো টিরেড। ও, মানে এটা একটা ক্রোধপূর্ণ নিন্দা বা গালাগাল। ঠিক, এর মধ্যে কোনো ইতিবাচক উদ্দেশ্য নেই, কেবলই রাগ আর অভিযোগ। আচ্ছা, তাহলে যোগাযোগের স্বচ্ছতা নিয়েও কথা বলা যাক। আমাদের শেষ জুটিটি হল লুসেড এবং কোজেন্ট। আমি প্রায় লেখকদের প্রশংসায় শুনি তার লেখা খুব লুসেড। এর মানে তো সহজবোধ্য, তাই না? হ্যাঁ, লুসিড মানে হলো যা কাঁচের মতো স্বচ্ছ, বুঝতে খুব সহজ। এর মূল ফোকাস হলো প্রকাশের স্বচ্ছতা বা ক্ল্যারিটি। কিন্তু একটা লেখা সহজবোধ্য হলেই যে সেটা প্রভাবশালী হবে, তার তো কোনো মানে নেই। ঠিক, আর এখানেই কোজেন্ট শব্দটি আসে। কিভাবে? কোজেন্টের মূল ভিত্তি হল যুক্তি। একটি যুক্তি তখনই কোজেন্ট হয় যখন সেটা অকাট্য, জোরালো এবং বিশ্বাসযোগ্য। একটা উদাহরণ দিলে ভালো হয়। আর যুক্তিগুলো যদি জুরিদের প্রভাবিত করতে পারে, তাদের বিশ্বাস করাতে পারে, তাহলে তার যুক্তিগুলো ছিল কোজেন্ট।
তার মানে সবচেয়ে সেরা যোগাযোগ হলো সেটাই যা একই সাথে লুসিড এবং কোজেন্ট, অর্থাৎ সহজ ভাষায় বলা অকাট্য যুক্তি। এটা তো দারুণ একটা ধারণা। ঠিক তাই। ক্ষমতা আর ভাষা তো আলোচনা হলো, কিন্তু এগুলোর পেছনে কে আছে? একজন মানুষ। অবশ্যই। এই ক্ষমতা ও ভাষা যার হাতে, তার চরিত্রই তো নির্ধারণ করে দেবে এগুলো কিভাবে ব্যবহৃত হবে। তাই চলুন এবার নৈতিকতার জগতে ডুব দেওয়া যাক। আর নৈতিকতার জগতে সবচেয়ে প্রশংসিত গুণগুলোর একটি হল প্রোবাইটি। প্রোবাইটি শব্দটা শুনলেই কেমন একটা ভারী কি ভাব আসে। এর মানে তো সততা, তাই না? কিন্তু আমরা তো ইন্টেগ্রিটি শব্দটাও ব্যবহার করি। এ দুটোর মধ্যে পার্থক্য কি? একটা খুব ভালো প্রশ্ন। আমরা প্রায় বলি যে একজন নেতার ইন্টেগ্রিটি বা সততা থাকা দরকার, কিন্তু আসল পরীক্ষাটা হয় চাপের মুখে। মানে ধরা যাক একজন সাধারণ কর্মকর্তা তার কাজে সৎ, এটা তার ইন্টেগ্রিটি। কিন্তু যখন তাকে কোটি টাকার ঘুষের অফার দেওয়া হয় এবং তিনি সেটা ফিরিয়ে দেন, মানে প্রলোভনের মুখেও নিজের নৈতিক অবস্থান থেকে সরেন না, তখন তার যা প্রমাণিত হয় তা হল প্রবিটি। বাহ, এটা হলো পরীক্ষিত সততা। হ্যাঁ, যা দুর্লভ এবং অনেক বেশি শক্তিশালী। ইন্টেগ্রিটি হল ভেতরের নীতি, আর প্রবিটি হল সেই নীতির বাহ্যিক এবং প্রমাণিত রূপ। আচ্ছা, এবার একটা নেতিবাচক শব্দে আসা যাক। মেন্ডেশিয়াস মানে মিথ্যাবাদী। হ্যাঁ, কিন্তু শুধু মিথ্যাবাদী নয়, স্বভাবগতভাবে মিথ্যাবাদী। ও, ভাবুন সেই লোকের কথা যে এত অবলীলায় মিথ্যা বলে যেন সে সত্যি কথা বলছে। মিথ্যা বলাটা তার শ্বাস নেওয়ার মতনই স্বাভাবিক। সেই হল মেন্ডেশিয়াস। কিন্তু মিথ্যা তো অনেকভাবে বলা যায়। কেউ হয়তো সরাসরি মিথ্যা না বলে সত্যিটা এড়িয়ে যায়। ঠিক, আর সেই এড়িয়ে যাওয়াকে বলে প্রিভ্যারিটেট। এটা হলো কৌশলের সত্যকে পাশ কাটানো বা প্রশ্ন ঘুরিয়ে দেওয়া। আর আরেকটা শব্দ আছে না, বিলাই? হ্যাঁ, বেলির মানে হলো কোনো কিছু সম্পর্কে একটি ভুল বা মিথ্যা ধারণা তৈরি করা। যেমন তার মুখের হাসি তার ভেতরের দুঃখকে বেলি করছিল, অর্থাৎ হাসি দেখে মনে হচ্ছিল সে সুখী, কিন্তু আসলে তা নয়। তার মানে মেন্ডেশিয়াস হলো মিথ্যাবাদী চরিত্র, প্রিভারিকেট হলো কৌশলী মিথ্যাচার, আর বেলি হলো মিথ্যা প্রতিচ্ছবি তৈরি করা। ঠিক ধরেছেন। এবার আসি মানব চরিত্রের আরেকটা দিকে, মিসেনথ্রোপ, মানববিদ্বেষী, যে মানুষকে ঘৃণা করে। একে কি সিনেকের সাথে মেলানো যায়? অনেকে এই ভুলটা করে। একজন মিজেন্থ্রোপ আক্ষরিক অর্থেই মানবজাতিকে ঘৃণা করে। সে মনে করে মানুষ স্বভাবগতভাবেই খারাপ। আর সিনিক? একজন সিনিক মানুষের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে। সে হয়তো মনে করে সবাই স্বার্থপর, কিন্তু সে মানবজাতিকে পুরোপুরি ঘৃণা নাও করতে পারে। মানে সিনিসিজম হলো এক ধরনের অবিশ্বাস, আর মিসান্থ্রোপি হলো সক্রিয় ঘৃণা। আচ্ছা, এবার আমাদের আলোচনার প্রায় শেষের দিকে। সামাজিক সম্মান আর অসম্মানের সাথে জড়িত কিছু শব্দ আছে, যেমন অপ্রোব্রিয়াম। এর মানে কি? ভাবুন, একজন রাজনীতিবিদের একটি বড় কেলেঙ্কারি ফাঁস হলো। সমাজ তাকে যে তীব্র নিন্দা বা কলঙ্ক দিল, সেটা হলো অপ্রোব্রিয়াম। এটা একটা প্রকাশ্য সামাজিক অসম্মান। আর এই ঘটনার ফলে তিনি নিজে যে গভীর ব্যক্তিগত লজ্জাবোধ করছেন, সেটার কি কোনো নাম আছে? আছে, সেটা হলো ইগনমিনি। এটা হলো ব্যক্তিগত লজ্জা বা শেম। আর প্রতিপক্ষ টিভিতে বসে তার বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ কথাগুলো বলছে। সেই প্রক্রিয়াটি হলো ভিলিফিকেশন। সুতরাং অপ্রোব্রিয়াম হলো সমাজের দেওয়া কলঙ্ক, ইগনমিনি হলো নিজের অনুভব করা লজ্জা, আর ভিলিফিকেশন হলো কলঙ্ক দেওয়ার প্রক্রিয়া। একটা ঘটনাকে বোঝার জন্য তিনটে আলাদা স্তর, অসাধারণ। আমাদের আজকের তালিকার শেষ ক্লাস্টারটা হলো সরলতা নিয়ে। গাইলেস, আর্টলেস, ইঞ্জিনিয়াস, এই তিনটে শব্দের মানেই তো সরল বা নিষ্পাপ, তাই না? হ্যাঁ, কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে যা চরিত্র বোঝার জন্য খুব জরুরি। গাইলেস মানে হলো এমন একজন যার মধ্যে ছলনা বা প্রতারণা করার ইচ্ছা বা ক্ষমতা নেই, সে যা তাই। আর আর্টলেস? আর্টলেস মানেও সরল ও সৎ, কিন্তু এর জোরটা হলো কৃত্রিমতার অভাবের উপর। তার আচরণে কোনো ভান বা দেখাবা নেই। আর ইনজেনুয়াস? ইনজেনুয়াস হলো সবচেয়ে নিষ্পাপ রূপ, অনেকটা শিশুর মতো সরল বিশ্বাসী। সে সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলে, যা তাকে অনেক সময় বিপদেও ফেলতে পারে। তার মানে একজন গায়েললেস ব্যক্তি ছলনা করতে জানে না, একজন আর্টলেস ব্যক্তি ভান করতে পারে না, আর একজন ইনজেনুয়াস ব্যক্তি সন্দেহ করতে পারে না। একদম ঠিক।
আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে নির্দিষ্ট কিছু শব্দ আমাদের চারপাশের জগৎটাকে আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। ক্ষমতা, ভাষা এবং নৈতিকতার মতো বড় ধারণাগুলো হঠাৎ করে যেন আরও সহজ আর স্পষ্ট হয়ে গেল। আর আজকের আলোচনার মূল বার্তাটি হল ভাষায় সূক্ষ্মতা মানেই চিন্তায় স্বচ্ছতা। অবডিউরেট এবং রিক্যালচিট্রেন্টের মধ্যে পার্থক্য জানা শুধু পরীক্ষার জন্য নয়, বরং এটি মানুষের আচরণ এবং উদ্দেশ্যকে আরও সঠিকভাবে বোঝার একটি শক্তিশালী উপায়। যখন আমরা আমাদের শব্দচয়নে আরও যত্নবান হই, তখন আমরা আমাদের চারপাশের জগৎটাকেও আরও স্পষ্টভাবে দেখতে পাই। একদম। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি একটি চিন্তার খোরাক দিয়ে। এই শব্দগুলো শুধু অন্যের আচরণ বোঝার জন্যই নয়, বরং নিজেদের উদ্দেশ্যকেও স্পষ্টভাবে প্রকাশ করার একটি শক্তিশালী মাধ্যম। এখন প্রশ্ন হল, যখন আমরা কথা বলি বা লিখি, আমরা কি সচেতনভাবে সঠিক শব্দটি বেছে নিই, নাকি অভ্যাসের বশে প্রথম যে শব্দটি মনে আসে তাই ব্যবহার করি? এবং আমাদের এই শব্দচয়ন আমাদের নিজেদের সম্পর্কে কি বলে?